আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি ক্রিক ফান্ডের পক্ষ থেকে। বারবারই ব্যাটিং ধসের জন্যই হেরে যায় বাংলাদেশ। গতকালও আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ বোলিংটাও ভালো করতে পারেনি, বেধড়ক পিটান পিটিয়েছে। একমাত্র মুস্তাফিজ রহমানকে ছাড়া আর সব বোলারই মার খেয়েছে। এক একজন 40, 42, 35, 30 প্লাস করে রান দিয়েছে। 4 উইকেটে 181 রান তুলতে সমর্থ হয়েছিল আয়ারল্যান্ডের দল। বাংলাদেশ ব্যাট করতে নেমেই 182 রানের টার্গেটে যখন ব্যাট করতে নামলো, ব্যাটিংয়ে যে একটা সিরিয়াল মেনটেন করা হয়, আসলে সাইফ হাসান তিনি নিজেও জানেন না তিনি কোথায় খেলবেন। দল ম্যানেজমেন্ট এক এক সময় এক এক জায়গায় তাকে নামিয়ে দেয়, কখনো 2-এ, কখনো 3-এ, কখনো 4-এ, কখনো 5-এ, কখনো ওপেন করতে পাঠিয়ে দেয়। গতকালকে তাকে 4 নম্বরে নামিয়ে দিয়েছিল। 182 রানের টার্গেটে প্রথম 3 ওভারে বাংলাদেশের রান 10-এর বেশি উঠেনি, যেখানে 3 ওভারে 33 রান করেছিল আয়ারল্যান্ড। মাত্র 5 রান তুলতেই 3 উইকেট হারিয়ে যায়। 18 রান তুলতেই টপ অর্ডারের 4 ব্যাটসম্যান নেই। অত্যন্ত দুঃখজনক, প্রথম 4 জনই কেউ ছুঁতে পারেনি 2 অঙ্কের ডিজিট। তারা 1, 2, 6 উপরে করতে পারেনি। সাইফ হাসান 6 রান করেছিল। অবশেষে যখন 18 রানে 4 উইকেট চলে যায়, তখন আর ম্যাচের আশা বাংলাদেশে থাকে না। টার্গেটটা যেহেতু, লক্ষ্যটা যেহেতু অনেক বড়, তাহিদ হৃদয় অত্যন্ত বুদ্ধিমত্তার সহিত 50 বলে 51 বলে 83 রানের একটা ইনিংস খেলে প্রথমে একটু নড়বড় হলেও পরবর্তীতে তিনি এটা পুষিয়ে নেন। তিনিও চড়াও হয়ে যায়। বাংলাদেশের অবশেষে 20 ওভার খেলতে পারে, অল আউট হয়নি। আমি তো মনে করেছিলাম যে মনে হয় 70-80 রান করতে পারবে না, কিন্তু যখন দেখা গেল যে তাহিদ হৃদয় যখন পিটাতে শুরু করলো শরীফুলকে নিয়ে, তাহিদ হৃদয় বেশ কিছু দূর পথ অগ্রসর হলো, কিন্তু ফলাফল ততটা ফলদায়ক হলো না। হারতে হলো বাংলাদেশকে 39 রানে। 142 করতে সমর্থ হয়েছিল বাংলাদেশ দল। জাকির আলী অনেক তার কাছে এবার নায়ক বনে যাওয়ার একটা সুযোগ ছিল। তিনি ইচ্ছা করলে আমাকে সহ আরও যারা তার সমালোচনা করি তাদের মুখে একটু চুনকালি মেখে দিতে পারতেন, কিন্তু তার সেই সুযোগটা তিনি হাতছাড়া করেছেন। মাত্র 20 রান করে আউট হয়েছেন। বলতে গেলে একমাত্র তাওহিদ হৃদয় ছাড়া বাকি সবাই খেলাকে ছেলে খেলা মনে করেই মাঠ ছেড়েছে। তারা তাদের নামের প্রতি সুবিচার করতে পারেননি। এটা অত্যন্ত দুঃখজনক যে আয়ারল্যান্ডের কাছেও বাংলাদেশকে এভাবে হারতে হবে, এটা আসলে ভাবার ছিল না। যাই হোক, কংগ্রাচুলেশন আয়ারল্যান্ডকে, তারা এগিয়ে গেল, 1-0 এগিয়ে গেল। দেখা যাক বাকি যে আর 2টা ম্যাচ আছে, 2 ম্যাচ বাংলাদেশ কী করতে পারে। তো এখানে আমাদের যে দাবির বিষয়টা সেটা হলো সাইফ হাসানকে যাতে অবশ্যই একটা নির্দিষ্ট রুল প্লে করতে বলা হয়, যে তিনি আসলে কয় নম্বরে খেলবেন, সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য। তাকে হুট করে আমরা দেখলাম যে 4 নম্বরে নামিয়ে দেওয়া হলো। তিনি তো 4 নম্বরে ব্যাটসম্যান না, তাকে তো 4 নম্বরে ওইভাবে খেলানো হয় নাই। তাকে সর্বশেষ সিরিজগুলোতে ওপেন করানো হয়েছে, 2 নম্বরে নামানো হয়েছে, কিন্তু 4-এ নামানো হয়নি। টপ অর্ডার এইভাবে ফেল করলে, আর অধিনায়কত্বের যদি কথা বলি, অবশ্যই তার চাহিদা মতো দল সাজানো উচিত। আমরা একটা কথা অবশ্যই জানি যে একবার অস্ট্রেলিয়া সিরিজে যখন সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন ছিল, ওই সৌরভ গাঙ্গুলি ক্যাপ্টেন থাকা অবস্থায় ওই স্কোয়াড থেকে 15 সদস্যের স্কোয়াড থেকে অনিল কুম্বলের নাম ছিল না। সৌরভ গাঙ্গুলি বলেই বসলেন যে অনিল কুম্বলেকে ছাড়া আমরা অস্ট্রেলিয়ায় খেলতে যাচ্ছি না। ঠিক অনিল কুম্বলেকে দলে নিয়েই 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করার পরেই তারা অস্ট্রেলিয়ায় খেলতে যায়।
খেলতে যাওয়ার আগে অনেকেই তাকে বলছিল বোর্ড কর্মকর্তারা, যদি অনিল কুম্বলে কোনো কারো কারণে খারাপ করে বা ভালো না খেলে তাহলে অবশ্যই যাতে সৌরভ গাঙ্গুলির বড় একটা শাস্তি হবে, অধিনায়ক তো থাকবে না, হয়তো বা স্কোয়াডেও না থাকতে পারে একরকম মধ্যে। তিনি নিঃসন্দেহে বলেছিলেন যে অনিল কুম্বলে অবশ্যই ভালো করবে। অনিল কুম্বলকে নিয়ে গেল, অস্ট্রেলিয়ায় খেলল সবচেয়ে কম রান দিয়ে, সবচেয়ে বেশি উইকেট নিয়ে, সবচেয়ে দাপটি বোলিং করে অনিল কুম্বলে ফিরে এসেছে। তাহলে সে দেশে যদি সম্ভব হয়, আমরা কেন নয়? আমরা কেন নয়? অধিনায়ক লিটন কুমার দাস তার পছন্দের দু একজন খেলোয়াড় ওরকম টিমে যেতে পারে যে পরিস্থিতি অনুযায়ী, কিন্তু আশরাফ হোসেন লিপুরা, গাজী আশরাফ হোসেন লিপুরা যদি তাদের পছন্দের মানুষকে ঢোকাতে থাকে একের পর একটা, হয়তো দলের এই অবস্থা হবেই। আসলে অধিনায়ক যাই হোক না কেন, তাকে প্রাধান্য দেওয়া উচিত, তার মতামত জানতে চাওয়া উচিত, সিদ্ধান্তটা পরের কথা, কমপক্ষে তার মতামত জানতে চাওয়া উচিত। আমরা দেখলাম যে ইমার্জিং রাইজিং স্টার্স এশিয়া কাপে উদীয়মান ব্যাটসম্যান সোহান, তাকে সুযোগ দেওয়া যেত। তাকে সুযোগ দিলে হয়তোবা ভালো কিছু হলেও হতে পারত। সর্বাধিক রান সংগ্রাহক ছিলেন তিনি বাংলাদেশের হয়ে। রাকিব অনেক ভালো বল করেছে, তাকেও একটু বাজিয়ে দেখা যেত, তা না করে ইনফর্ম ব্যাটসম্যানকে না রেখে আউটফ্রম অঙ্কনকে ওখানে রাখা হয়েছে। আসলে ওদের মাথায়, মানে বোর্ড পরিচালকদের মাথায় কি খেলছে বা কি করছে তারই ভালো জানে। আরও দুটা ম্যাচ আছে, সেই 2 ম্যাচ যাতে অবশ্যই ভালো করে 2 ম্যাচ যাতে ভালো ফলাফল এনে বাংলাদেশকে জয় উপহার দিয়ে এমন প্রত্যাশা করছে। শুভকামনা থাকলো। আর টপ অর্ডার যাতে এরকম ধস নামে একটা শৃঙ্খলবদ্ধ একাদশ দেখতে চাই। আসসালামু আলাইকুম।